শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশের উপর থেকে বেশ কতগুলি প্রশ্নের উত্তর। এর আগের একটি পর্বে আমরা এই পাঠ্য অংশটির বিষয়বস্তু আলোচনা করেছিলাম এবং প্রথমের একটি টেক্সট পোর্শন ধরে প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছিল। আজকে খুবই একটি প্রশ্ন আলোচনা করা হয়েছিল, টেক্সট পোর্শন খুব বেশি দূর পর্যন্ত এগোয়নি। আজকে ঠিক তার পরবর্তী অংশ থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রশ্নগুলি আমি মুখেই বলছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি ঠিকঠাকভাবে ফলো করবে এবং সামনে অতি অবশ্যই পাঠ্যপুস্তকটি খোলা রাখবে যাতে করে তোমরা প্রশ্নের লাইনগুলি মার্ক করতে পারো এবং উত্তরের জায়গাটা যেভাবে আমি উত্তর ব্যক্ত করার সময় আলোচনা করে দিচ্ছি সেভাবে তোমরা চিহ্নিত করে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া সামনেই রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেও কিন্তু বেশ কিছু নমুনা প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তাহলে আজকে যদি তোমরা কেউ প্রথম পর্বের বিষয়বস্তুর আলোচনা আর একটি যে প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম সেটি যদি চাও, তাহলে আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু সেই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে রাখা আছে, তোমরা সেখানে কিন্তু আগের আলোচনাটা দেখে নিতে পারো। এরপরে যাই চলো আজকের মূল আলোচনায়। আজকে যে প্রশ্নগুলি আলোচনা করব তার প্রথম দুটি প্রশ্ন আমি একসঙ্গে বলছি, কারণ দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই। তাহলে আজকে প্রথম প্রশ্ন, টেক্সট বইটা লক্ষ্য করো, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এই লাইন ধরে এখানে কার চোখের দৃষ্টিকে কেন অদ্ভুত বলে প্রতিপন্ন করা হয়েছে, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ঠিক তার কয়েকটা লাইন পরেই রয়েছে, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। অপূর্ব কোন দিকে কেন মুগ্ধ হয়ে চেয়েছিলেন, এবং দুটো প্রশ্নের মানই হচ্ছে 3। তাহলে এবার উত্তরটা আমরা কিভাবে বলবো দেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে আমরা দেখি কাহিনীর এক মুখ্য চরিত্র অপূর্ব বাড়ির চুরি হওয়ার ঘটনার নালিশ জানাতে পুলিশ স্টেশনে উপনীত হলে সেখানে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে পড়েন। সেখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রাখা ছিল এবং তাকে নানানভাবে জিজ্ঞাসাবাদ করা চলছিল। সেই ব্যক্তিটি অর্থাৎ গিরিশ মহাপাত্র এই ছদ্মনামের আড়ালে থাকা প্রকৃতই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের দৃষ্টিকেই এখানে অদ্ভুত বলে প্রতিপন্ন করা হয়েছে এবং তার সেই চোখের দৃষ্টির যে ব্যতিক্রমী বৈশিষ্ট্য অপূর্ব দৃষ্টিতে কিন্তু খুব অদ্ভুতভাবেই ধরা পড়েছিল। আমরা এরপরে দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, প্রথম যে প্রশ্নটি বলেছিলাম কেন অদ্ভুত প্রতিপন্ন করা হচ্ছে, বা 2 নম্বর প্রশ্নে যে বলা হয়েছে যে অপূর্ব কোন দিকে মুগ্ধ হয়ে কেন চেয়েছিলেন। তাহলে অপূর্ব সেই গিরিশ মহাপাত্রর দৃষ্টির দিকেই মুগ্ধ হয়ে চেয়েছিলেন। তাহলে কেন চেয়েছিলেন এবং কেন অদ্ভুত প্রতিপন্ন করা হয়েছে, এটা এই দুটো প্রশ্ন হচ্ছে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশে রয়েছে। এবারে তার উত্তরটা আমরা বলবো হুবহু টেক্সট পোর্শন থেকে। তোমরা পাঠ্যপুস্তকটা খোলাই রেখেছো আশা করছি। দেখো যেখানে লাইনটি ছিল যে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, ঠিক তার পরের অংশটা যেখানে গিয়ে শুরু হচ্ছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল, ওই ঠিক লাইনের আগে পর্যন্ত এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা কি বলবো, টেক্সট পোর্শন ধরেই বলবো যে সেই ব্যক্তিটির চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এটা কিন্তু কোনো ব্যাপার ছিল না, বরং একটা অত্যন্ত গভীর জলাশয়ের গভীরতার মতোই যেন সেই চোখের মধ্যে প্রখরতা লক্ষ্য করা গিয়েছিল, যা অপূর্ব দৃষ্টিতে ধরা পড়েছিল।
এবং সেই গভীরতায় যেন কোনো খেলা চলে না, সেখান থেকে দূরে সাবধানে থাকা একান্তভাবে প্রয়োজন। এবং সেই দৃষ্টিশক্তির অতল তলেই যেন ব্যক্তিটির ক্ষীণ প্রাণশক্তি নিহিত ছিল। ব্যক্তিটি পুলিশ স্টেশনে যেভাবে কাশছিলেন বা যেভাবে তার বাহ্যিক দিক থেকে শরীরে একটা দুরারোগ্য ব্যাধির প্রতিচ্ছবি বা প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছিল, সেদিক থেকে অপূর্ব মনে করেছিলেন সেই দৃষ্টিশক্তির অতল তলেই যেন মৃত্যুরও প্রবেশ নিষিদ্ধ ছিল, যে কারণে বাহ্যিকভাবে তাকে খুব রোগগ্রস্ত মনে হলেও মৃত্যু তার জীবনে কোনোভাবেই ছায়াপাত ঘটাতে পারেনি, অর্থাৎ মৃত্যু তার জীবনে আসতে পারেনি। এভাবেই আমরা দেখি যে অপূর্ব দৃষ্টিতে সেই কাহিনীতে আমরা যাকে গিরিশ মহাপাত্র হিসেবে পেয়েছি, অর্থাৎ কিনা গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণকারী পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের দৃষ্টিশক্তির অদ্ভুত যে দিকটি ধরা পড়েছে, বা তার চোখের এই বৈশিষ্ট্যের জন্যই তার দৃষ্টিকে অদ্ভুত বলে কাহিনীতে প্রতিপন্ন করা হচ্ছে। তাহলে একই জায়গা থেকে আমরা দুটি প্রশ্নের উত্তর এভাবেই কিন্তু দেব। এরপরে চলো দেখো আজকের 3 নম্বর প্রশ্ন। ঠিক তার পরের অংশেই রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব 16 আনাই বজায় আছে। এই লাইনের অংশটি ধরে আবার লাইনটা দেখো তোমরা, ওই ফার্স্ট প্যারার একদম লাস্ট লাইনে রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার যে শখ 16 আনা বজায় আছে তা আমরা কি থেকে বুঝতে পারি? 5 নম্বর এই প্রশ্নের মান অতি অবশ্যই 5। আর যদি এই প্রশ্ন তোমরা 3ও পেয়ে থাকো তাহলে অতি সংক্ষেপেই কিন্তু উত্তরটাকে উপস্থাপন করতে হবে। তাহলে বাবুটিকে না সব জায়গায় এই মানে গিরিশ মহাপাত্র প্রসঙ্গ পরিচয় যদি জানতে চাওয়া হয় তোমাদের সব জায়গায় একইভাবে উত্তরটি বলতে হবে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে আমরা দেখি গিরিশ মহাপাত্রর ছদ্মবেশ ধারণকারী পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকই এখানে বাবু বলে অভিহিত হয়েছেন। মূলত নিমাই বাবুর সেই পুলিশ স্টেশনের যিনি বড় বাবু অর্থাৎ নিমাই বাবুর দ্বারা, যিনি কিনা অপূর্বর খুব নিকট আত্মীয় স্থানীয় হয়ে থাকেন। তা আমরা পাঠ্য অংশটিতে নানান দিক পেয়েছি, যে কারণে বক্তা অর্থাৎ নিমাই বাবু সেই গিরিশ মহাপাত্র সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে দ্বিধাবোধ করেননি। এই মন্তব্যের পরেই যখন অপূর্ব দৃষ্টি সেই গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ বা তার বাহ্যিক অবয়বের ওপর গিয়ে পড়েছে, তখন আমরা দেখি, এবারে দেখো টেক্সট পোর্শন ধরে উত্তর। এখানে উত্তরটা বলার আগে এখানে একটু থামলাম। দেখো এখানে উত্তরটা তোমরা টেক্সট পোর্শনে একটু মার্ক করে নাও। প্রথমেই দেখবে আছে চুলের বর্ণনা, এই চুল পোর্শনটাতে তোমরা একটু মার্ক করো। তারপরেই দেখবে একটা লাইন পরে রয়েছে গায়ে, অর্থাৎ গায়ে শব্দটাকে মার্ক করো, মানে ব্যক্তিটি গায়ে কি পরেছিলেন। এর পরের লাইনে একটু পরের দিকে রয়েছে দেখো পরনে, পরনে শব্দটিকে মার্ক করো। তারপরের লাইনে রয়েছে পায়ে, পায়ে শব্দটি মার্ক করো, শুধুমাত্র এই শব্দগুলি মার্ক করবে। তারপরের লাইনে রয়েছে হাতে, হাতে শব্দটিকে মার্ক করো। ব্যাস এইখানে থামো। এবার আমার উত্তরটা দেখো কিভাবে লিখবে একেবারে বই থেকে। এবারে তাহলে অপূর্ব দৃষ্টিতে ধরা পড়লো সেই ব্যক্তিটির চুল সামনের দিকে ছিল, মাথার সামনের দিকে ছিল বেশ বড় বড়, কিন্তু ঘাড় ও কানের দিকে নেই বললেই চলে, এমনই ছোট করে ছাঁটা। চুল সম্পর্কে আরো বর্ণনা রয়েছে। মাথায় ছিল চেরা স্মৃতি এবং অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেস থেকে অতি অবশ্যই তোমরা চলিতে উত্তর লিখবে। টেক্সটটাকে বারবার পড়ে উত্তরটাকে কিন্তু কখনোই সাধুতে লিখতে যাবে না, তাহলে সাধু চলিত মিলে গেলেই কিন্তু গুরুচণ্ডালী দোষ হবে। এবং উত্তর আমরা সাধুতে কখনো দিই না, চলিতেই লিখি, এবং সেটাই আমাদের লিখতে হবে।
সেই রুগ্ন কেশ থেকে নিদারুণ লেবুর তেলের গন্ধ ছড়িয়ে চারিধার যেন ভরপুর হয়ে উঠেছিল। ব্যাস, এটা গেল মানে মনে রাখার জন্য প্রথম পয়েন্ট। আলাদা আলাদা পয়েন্ট করে লিখতে হবে না, একটি প্যারাতেই লিখবে, কিন্তু মনে রাখার জন্য মনে রাখো যে এটা চুলের বর্ণনাটা প্রথমে রয়েছে, এটা পুরোপুরি গেল চুলের বর্ণনা। তাহলে দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে যে ব্যক্তির তো চুল যেমন তেমনই জন্মেছিল, তাহলে কেন এখানে তার রুচির পরিচয়? চুল সবার মাথাতেই থাকে, কিন্তু ব্যক্তিটি কিভাবে তার চুলটিকে সাজিয়ে রেখেছেন সেটা কিন্তু তার অতি অবশ্যই রুচির পরিচয়। কিভাবে তেল মাখিয়েছেন সেটাও কিন্তু তার রুচির পরিচয়। 2 নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে তার গায়ে কি ছিল। ব্যক্তিটি গায়ে পরেছিলেন জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। একেবারে বইয়ের প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে তোমাদের উপস্থাপন করতে হবে। তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল। উত্তরীয় কোনো বালাই ছিল না। এবার 3 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? পয়েন্টে লিখব না, কিন্তু মনে রাখার জন্যই বলছি। 3 নম্বর পয়েন্টে রয়েছে পরনে। পরনে ছিল তার বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। আর তার পরের পয়েন্ট অর্থাৎ 4 নম্বরে, মনে রাখার জন্য 4 নম্বর এটা, পায়ে পরেছিলেন সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে যে মোজা বাঁধা ছিল। বার্নিশ করা পামশু ছিল পায়ে, তলাটা মজবুত ও টিকসই করতে গিয়ে সেই পামশুর আগাগোড়া লোহার নাল দিয়ে বাঁধানো। তাহলে এটা গেল 4 নম্বর। এরপর 5 নম্বরে আসছে কি, হাতে কি রয়েছে। হাতে ছিল এক গাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। তার সেই ব্যক্তিটির বাহ্যিক এই রূপ দেখেই বলতে বাধ্য হয়েছিলেন যে স্বাস্থ্য গেলেও কাশির ধকলে যেন মনে হচ্ছিল প্রাণটা যায় যায়, তবুও সেই গিরিশ মহাপাত্র স্বাস্থ্য গেল শখ যেন তার 16 আনায় বর্তমান ছিল। তাহলে এটা গেল আজকে তৃতীয় প্রশ্নের উত্তর। তোমরা দেখতেই পাচ্ছ টেক্সট পোর্শনের এখানে তাহলে আমি আলোচনা করলাম কটি পয়েন্টের মধ্য দিয়ে। প্রথমে ছিল চুল, গায়ে কি পরেছেন, পরনে কি পরেছেন, পায়ে কি, আর হাতে কি রয়েছে। 5টা পয়েন্ট করে মনে রাখবে, পয়েন্ট করে লিখবে না, কিন্তু পয়েন্ট করে মনে রাখবে। এভাবে যদি পয়েন্ট করে জিনিসটা পড়ে নাও এবং প্রত্যেকটা পয়েন্টে যা যা তথ্য রয়েছে সবটাই কিন্তু উপস্থাপন করতে হবে, তাহলে 5-এর কিন্তু তোমরা 5 পেতে এখানে বাধ্য। নাম্বার কেউ কাটতে পারবে না এবং বানানো কিন্তু এখানে কোথাও ভুল করা যাবে না। প্রত্যেকটি পোশাক আশাকের সম্পর্কে যা বিশেষণ ব্যবহার করা হয়েছে বাক্যের মধ্যে, টেক্সটে যেটা দেওয়া আছে, কোনোটাই কিন্তু ছাড়া যাবে না। আবার এক্সট্রাও কিছু ঢুকিয়ে দেওয়া যাবে না, যে একটা ভুলে গেছি অন্য কিছু লিখে দিলাম, তাহলে কিন্তু পুরো নাম্বার তোমরা পাবে না। এরপরে চলো আমরা দেখি 4 নম্বর প্রশ্ন আজ কি রয়েছে। ওই প্যারাটারই সেকেন্ড প্যারাটার শেষ লাইন, তার আমি জামিন হতে পারি। কে কিসের কেন জামিন হতে পারে বলে মন্তব্য করেছেন? কে কিসের জামিন হতে পারে বলে কে কিসের কেন জামিন হতে পারে বলে মন্তব্য করেছেন? 3 নম্বর, এই প্রশ্নের মান 3। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে আমরা দেখি অপূর্ব তার পুলিশ স্টেশনে যে বড়বাবু, যিনি কিনা অপূর্বর আত্মীয় স্থানীয় হয়ে থাকেন, খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, নিমাই বাবুকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। ব্যাস, এটা গেল প্রশ্নটার মধ্যে 2টো অংশের উত্তর। তা অপূর্ব এখানে একটা অংশের উত্তর হলো যে অপূর্ব জামিন হতে পারে বলে জানিয়েছেন। তা অপূর্ব এখানে সেই পুলিশ স্টেশনে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে বিশেষ একটি ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার পোশাক আশাক সমস্ত কিছুর একটা যেন বিশেষ আয়োজন সকলের দৃষ্টিতে ধরা পড়েছিল, সেই ব্যক্তিটি যে কোনোভাবেই সব্যসাচী মল্লিক নন, এই বিষয়ে জামিন হতে পারেন বলে অপূর্ব জানিয়েছে। এবারে কেনর উত্তরে কি বলবো? কেননা অপূর্ব খুব নিখুঁতভাবেই সেই ব্যক্তিটির বাহ্যিকভাবে যে শারীরিক দুরবস্থা সেটাও যেমন লক্ষ্য করেছিলেন, ঠিক তেমনি তার পোশাক আশাক বা তার ব্যবহার্য জিনিসপত্রের মধ্য দিয়ে যে চুলের বিন্যাস, কেশের বিন্যাস, পোশাক আশাক আর ব্যবহার্য জিনিসপত্রের মধ্য দিয়ে
যে রুচি বা কালচারের পরিচয় পেয়েছিলেন তা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের সঙ্গে কোনোভাবেই মেলে না বলে মনে করেন। এ কারণেই নির্দ্বিধায় সে ব্যক্তিটি যে কোনোভাবেই সব্যসাচী মল্লিক নয় এ বিষয়ে অপূর্বর মনে একটা স্থির বিশ্বাস জন্মেছিল, যে কারণে তিনি সেই ব্যক্তিটিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে বা ব্যক্তিটি যে কোনোভাবেই সব্যসাচী মল্লিক নয় এ বিষয়ে জামিন হওয়ার কথা বলেছিলেন। এটা গেল আজকের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো এখানে কতগুলি টেক্সট পোর্শনে ছোট প্রশ্ন রয়েছে। আশা করছি তোমরা পাঠ্যপুস্তকটি খুলেই রেখেছো। তা ব্যক্তিটির নাম এবারে পাওয়া গেল গিরিশ মহাপাত্র। তাহলে এবারে পরের প্রশ্নের উত্তরে আমরা গিরিশ মহাপাত্র নামটি যে ব্যবহার করব তা নয়, আমরা কিন্তু একটা টেক্সট পোর্শন পুরোটা পড়ে নেওয়ার পরেই যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি। সেই ভিত্তিতেই আমরা ব্যক্তিটিকে আমরা পরে পেয়েছিলাম গিরিশ মহাপাত্র হিসেবে এভাবেও কিন্তু যে কোনো প্রশ্নের উত্তরে উপস্থাপন করতে পারি। তা এখানে একটা যে ব্যাপার ছিল যে বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছিল, তা এবারে নিমাইবাবু দেখতে চাইছেন তার ট্যাগে আর পকেটে কি রয়েছে। এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য। তোমাদের 99 পেজ সাহিত্য সঞ্চয়ন বইয়ের দেখো একদম ওপরে সেই গিরিশ মহাপাত্র ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল। তা গিরিশ মহাপাত্র ট্যাগ থেকে দেখো 2টি জিনিস পাওয়া গিয়েছিল, আর পকেট থেকেও কিন্তু পাওয়া গিয়েছিল অনেকগুলি জিনিস। তাহলে কোনোটার ঘাড়ে কিন্তু কোনোটাকে চাপানো যাবে না। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এ ধরনের প্রশ্ন থাকে বা এমসিকিউতেও থাকতে পারে। তার ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। এটা পরিষ্কার করে মনে হয় 2টি জিনিস ট্যাগ থেকে, আগে ট্যাগের প্রসঙ্গ রয়েছে, ট্যাগ থেকে কম জিনিস পাওয়া গিয়েছিল 2টি জিনিস এবং 1টি টাকা গন্ডা 6 পয়সা, টাকা পয়সা। এবারে চলে যাচ্ছে দেখো পকেটে। পকেটে কিন্তু ভ্যারাইটির জিনিস ছিল, যেমন দেখো একটা লোহার কম্পাস 1 নম্বর, মাপ করার একটা কাঠের ফুটরুল 2 নম্বর, 3 নম্বরে রয়েছে কয়েকটা বিড়ি, 4 নম্বরে রয়েছে একটা দেশলাই এবং 5 নম্বরে রয়েছে একটা গাঁজার কলিকা। তাহলে পকেট থেকে 5টি জিনিস পাওয়া গিয়েছিল। 5টি জিনিস, 2টি জিনিস, এই সংখ্যাগুলো বলার একটাই কারণ মনে রাখতে যাতে তোমরা সহজে পারো। এভাবেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে টাকা পয়সা 1টি টাকা, গন্ডা 6 পয়সা, ব্যাস ট্যাগ চলে গেল। আর পকেটের জিনিসগুলো কিন্তু একটু ভ্যারাইটির আলাদা আলাদা রয়েছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা ছোট প্রশ্নের জন্য। এরপরে চলো আমরা একদম চলে যাচ্ছি, কয়েকটা লাইন পরেই রয়েছে কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। আজকের 5 নম্বর প্রশ্ন, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। এইখানে আর একটা প্রসঙ্গ তোমাদের বলে রাখি। পুরো বিষয়টা মানে এই গিরিশ মহাপাত্রকে যা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুরোটাই কিন্তু নিমাইবাবু করছেন। এই যে লাইনটি ধরে 5 নম্বর প্রশ্ন বললাম, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, আশা করছি তোমরা টেক্সট পোর্শনে খুঁজেই পেয়েছো। এইখানটায় আমরা দেখব, দেখো প্রথম লাইনটা, জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। তাহলে এখানে কিন্তু এ বক্তব্য নিমাইবাবু, জগদীশবাবু সেই সময় মাত্র সেই কক্ষতে প্রবেশ করেছেন। আর নিমাইবাবু জগদীশবাবুকে উদ্দেশ্য করে মানে এই গিরিশ মহাপাত্র প্রসঙ্গে এই ধরনের মন্তব্যটা উপস্থাপন করছেন। আমরা দেখব এই অংশটাতে যে একটাই কথা, এর পরের একটি প্রশ্ন দেব, একটাই কথা শুধুমাত্র ওই গিরিশ মহাপাত্র সম্পর্কে জগদীশবাবু বলেছেন, এই যে দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। এই কথাটাই শুধু জগদীশবাবু বলেছেন, নাহলে গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করবার সময় গিরিশ মহাপাত্র সম্পর্কে কোনো কথাই জগদীশবাবু বলেননি। জগদীশবাবু সেখানে ছিলেন না, পরবর্তী সময় এসেছেন। আর একদম এই 99 পাতার শেষ প্যারাটার ওপরের প্যারা, ওইখানে জগদীশবাবুর কিছু কথা রয়েছে যে জানোয়ারটাকে ছেড়ে দিলেও চলে, ওর লেবুর তেলের গন্ধে গোটা একদম থানা মম করছে, মানে সবার মাথা ধরে গেছে, ওইখানে একটু জগদীশবাবুর কথা রয়েছে। না হলে গিরিশ মহাপাত্র প্রসঙ্গে যদি মন্তব্য হয়ে থাকে একেবারে ওই দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার, এই কথাটা কিন্তু শুধু জগদীশবাবু বলছেন। আর এই যে বুড়ো মানুষের কথাটা শুনো, এটাও কিন্তু নিমাইবাবু বলছেন। কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, এটাও কিন্তু নিমাইবাবুই বলছেন। তাহলে চলো আজকে 5 নম্বর প্রশ্নটা বলি এবারে। কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, এই লাইনটির প্রাসঙ্গিকতা কি? 3 নম্বর রয়েছে, এটা আজকের 5-এর দাগের প্রশ্ন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে আমরা দেখি পুলিশ স্টেশনে অপূর্ব বিশেষ উদ্দেশ্য নিয়ে উপনীত হলেও সেখানে
পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রেখে আলাদা করে জিজ্ঞাসাবাদ বা তার খানাতল্লাশিও করা হয়। ব্যক্তিটি গিরিশ মহাপাত্র হিসেবে তার পরিচয় দিলেও আসলে ইনি কিন্তু ছিলেন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। কাহিনীতে কিন্তু অপূর্ব কেন সেই পুলিশ স্টেশনে কারোরই দৃষ্টিতে তা ধরা পড়েন। খানাতল্লাশি করতে গিয়ে দেখা গেল সেই গিরিশ মহাপাত্রের ট্যাগ এবং পকেট থেকে অনেকগুলি জিনিস বের হয়েছিল। পকেট থেকে পাওয়া গিয়েছিল একটি গাঁজার কলকে। এই গাঁজার কলকে প্রসঙ্গেই গিরিশ মহাপাত্রের বক্তব্য ছিল যে শুধুমাত্র পরকে সেজে দেওয়ার জন্য বা অন্যের যদি কোনোভাবে প্রয়োজনে পড়ে সে কারণেই গাঁজার কলকেটি তিনি পকেটে রেখেছেন। কোনোভাবেই নিজে তিনি গাঁজা খান না, গাঁজা সেবন তিনি করেন না। কিন্তু সেই কুড়িয়ে পাওয়া জিনিসটি যে তিনি কোনোভাবেই ব্যবহার করেননি তা তো থানাসুদ্ধ যারা উপস্থিত ছিলেন তাদের দৃষ্টিতে এটা বিশ্বাস্য নয়। কেননা গিরিশ মহাপাত্রের বাহ্যিক যে স্বাস্থ্য তার মধ্যে কিন্তু তিনি যে গাঁজা সেবন করেন তার লক্ষণ প্রস্ফুটিত ছিল। তা এ প্রসঙ্গে নিমাইবাবু কিছুতেই যেন গিরিশ মহাপাত্রের এই মন্তব্য মেনে নিতে পারছিলেন না। কিছুটা ব্যঙ্গ করেই তাই সেই কক্ষে যখনই তার সহকর্মী বা যে পদস্থ কর্মচারী জগদীশবাবু সেই কক্ষে প্রবেশ করেছেন তার কাছে ব্যঙ্গ করেই গিরিশ মহাপাত্র সম্পর্কে তাকে সদাশয় বা এক অতি ভালো ব্যক্তি, অতি উত্তম ব্যক্তি বলে পরিগণিত করতে গিয়ে এই ধরনের মন্তব্য করছেন। এর মধ্যে কিন্তু নিমাইবাবুর ব্যঙ্গই প্রকাশ পাচ্ছে সেই গিরিশ মহাপাত্র প্রসঙ্গে। ব্যাস, এটা গেল আজকের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, ওই প্যারাডি শেষ লাইন, বুড়ো মানুষের কথাটা শুনো। এই বুড়ো মানুষটি কে এবং তিনি কোন প্রসঙ্গে কি কথা শোনার কথা বলেছেন? বুড়ো মানুষটি হচ্ছেন সেই পুলিশ স্টেশনের বড় কর্তা অর্থাৎ কিনা নিমাইবাবু, যিনি অপূর্ব খুব পরিচিত এক আত্মীয় স্বরূপ। আবার ঠিক আগের প্রশ্নের মতোই আমরা প্রসঙ্গ উল্লেখ করেই বলবো যে থানায় পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিটিকে অনবরত নিমাইবাবু জিজ্ঞাসাবাদ করে চলেছেন বা তার ট্যাগ পকেট এগুলি খানাতল্লাশি করেছেন, যাকে গিরিশ মহাপাত্র হিসেবে আমরা কাহিনীতে পেয়েছি, তার কিন্তু বাহ্যিক যা কিছু কাহিনীতে ফুটে উঠেছে তা নিমাইবাবুর কাছে কোনোটাই ঠিক বিশ্বাসযোগ্য মনে হয়নি। বিশেষত তার পকেট থেকে যে গাঁজার কলকেটি, গিরিশ মহাপাত্রের পকেট থেকে যে গাঁজার কলকেটি পাওয়া গিয়েছিল সে প্রসঙ্গে কোনোভাবেই নিমাইবাবু সেই গিরিশ মহাপাত্রের গাঁজার কলকের যে ব্যবহার সেটা নির্ভরযোগ্য তথ্য বলে মনে করেননি। তাই গিরিশ মহাপাত্রকে কিছুটা সদুপদেশ দিতে গিয়ে তার স্বাস্থ্য রক্ষা করবার জন্য বা তার স্বাস্থ্যের কথা চিন্তা করে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন। এখানে মূলত নিমাইবাবু এই গাঁজা সেবন সম্পর্কে গিরিশ মহাপাত্রকে যা বলেছেন সেই কথাটাই যেন কিছুটা অনুরোধের ভঙ্গিতেই শোনার কথা বলেছেন। ব্যাস, এটা গেল আজকের 6 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি তোমাদের যেটা গন্ডগোল হয় যে বুড়ো মানুষটিকে বা এই কথাটা কে বলছেন, জগদীশবাবু আর নিমাইবাবু এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। কিন্তু টেক্সট পোর্শনটা যদি একটু ধীরে সুস্থে ভালো করে গুছিয়ে পড়ে নাও তাহলে এখানে গোলানোর কোনো বিষয় নেই। এরপর দেখো আজকের শেষ প্রশ্ন, ওর একটা দুটো লাইন পরেই রয়েছে, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার। লাইনের বক্তাকে কার প্রসঙ্গে কেন এ ধরনের মন্তব্য করেছেন? এখানে লাইনের বক্তা আমি একটু আগেই বলেছি যে এই লাইনটির বক্তা হচ্ছেন যে পুলিশ স্টেশনে অপূর্ব তার বাড়ির চুরির নালিশ জানাতে উপনীত হয়েছিলেন সেখানেরই এক পদস্থ কর্মচারী জগদীশবাবু।
তা জগদীশবাবু এখানে সেই থানায় পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে আটক করে রাখা হয়েছিল, যার পরিচয় পাওয়া যায় গিরিশ মহাপাত্র, তাকে উদ্দেশ্য করেই বা তার প্রসঙ্গে এই ধরনের মন্তব্য করেছেন। মূলত দুটো অংশের উত্তর হয়ে গেল প্রশ্নের। কেন বলেছেন এবারে সেটা? মূলত কাহিনীতে আমরা দেখি বা পাঠ্য অংশতে দেখি কিছুটা ব্যঙ্গাত্মকভাবেই জগদীশবাবু এই ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছে। কেননা গিরিশ মহাপাত্রর পকেট থেকে যে গাঁজার কলকেটি পাওয়া গিয়েছিল এবং গিরিশ মহাপাত্রের বাহ্যিক স্বাস্থ্যের যা লক্ষণ লক্ষ্য করা গিয়েছিল, তাতে কিন্তু তার গাঁজা সেবনের লক্ষণ বেশ স্পষ্ট ছিল। কিন্তু কোনোভাবেই গিরিশ মহাপাত্র যে গাঁজা সেবন করেন না, শুধুমাত্র অন্যের জন্য সেই গাঁজার কলকেটি পকেটে রেখেছেন বা অন্যকে প্রয়োজনে সেজে দেন, এ ধরনের মন্তব্য যে কতটা অসম্ভব অবাস্তব সেটা জগদীশবাবু, নিমাইবাবু তারা প্রতিনিয়ত মনে করে চলেছিলেন। কিন্তু গিরিশ মহাপাত্র একেবারে নাছোড়বান্দা ছিলেন। কোনোভাবেই যে তিনি গাঁজা সেবন করেন না, এই মন্তব্যে তিনি অটুট অনড় ছিলেন। তাই নিমাইবাবু যেমন এই বিষয়ে গিরিশ মহাপাত্রের উপরে ধৈর্য রাখতে পারেননি, জগদীশবাবু ঠিক একইভাবে একটা বিষয় নিয়ে, গাঁজার কলকের প্রসঙ্গ নিয়ে গিরিশ মহাপাত্রের এত জেদ দেখে এ ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য করতে বাধ্য হয়েছেন। এখানে এই প্রশ্নটার মান যেভাবে আলোচনা করলাম প্রায় 5 নম্বর হবে। এটা 3 নম্বর হলে কিন্তু তোমাদেরকে একটু সংক্ষেপে উপস্থাপন করতে হবে। তাহলে দেখো, আজকে আমরা টেক্সট পোর্শনের অনেকটা পোর্শন জুড়েই কিন্তু 7টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম। প্রথমেই ছিল আজকের কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এই লাইন ধরে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু সব 16 আনাই বজায় আছে, এই লাইন ধরে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন ছিল তার আমি জামিন হতে পারি। এরপর ছোট প্রশ্ন হিসেবে ট্যাগ আর পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল এটা আলোচনা করেছি। সেই সঙ্গে 5 নম্বর প্রশ্ন ছিল কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, এই লাইন ধরে তাৎপর্য বিশ্লেষণ। 6 নম্বর প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে এবং তার কোন কথা শোনার জন্য তিনি মন্তব্য রেখেছেন। আর 7 নম্বর প্রশ্ন আজকের যে শেষ প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনে মিথ্যেবাদী কোথাকার, এই লাইন ধরে। তাহলে আমরা আজকে অনেকগুলি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এবং যতগুলি প্রশ্নের উত্তর প্রায় কিন্তু দেখেছি টেক্সট পোর্শন ধরেই উত্তর আমরা দেব। শুধু গিরিশ মহাপাত্রের যে পরিচয়টা সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ঠিকঠাক করে উপস্থাপন করতে হবে। আজ তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ঠিকঠাক করে তৈরি করো।